আমাদের ঊনকোটি ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগতম। ভোর ৫টা ৩০, তাকাতেই পারছিলাম না ঘুমে। আমরা হোটেল থেকে বেরোতেই একটি সিএনজি আমাদেরকে দেখিয়ে এগিয়ে এলো। ভাড়া চাইলো ১৫০ রুপি। আমরা ১০০ রুপিতে উঠে পড়লাম সিএনজিতে। ২৫ মিনিট সময় নিয়েছি, আমরা পৌঁছে গেলাম আগরতলা রেল স্টেশনে। আমরা এক্সপ্রেস ট্রেন ধরতে পারিনি, তাই ডেমো ট্রেনে যাব। লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট কেটে নিলাম। ভাড়া পড়েছে জনপ্রতি ২৫ রুপি। আমরা ২টি টিকিট নিয়েছি। আমাদের গন্তব্য কুমারঘাট। আমরা আগরতলা রেল স্টেশন থেকে কুমারঘাট যাব। ট্রেনে সুন্দর পরিবেশ, সিট ছাড়াও সুন্দর একদম ভালো স্পেস আছে, যেখানে ২০ থেকে ২৫ জন লোক অনায়াসে দাঁড়াতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ট্রেনে চড়ে যাচ্ছি। যেতে যেতে পাশে দৃশ্যগুলো দেখছিলাম। পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল আমাদের চট্টগ্রামের পথে রেল ভ্রমণ করছি। বড় বড় টানেল, এর ভিতর দিয়ে ট্রেন ভ্রমণের রোমাঞ্চকর অনুভূতি আমার প্রথম। অনেক লম্বা লম্বা টানেল পড়ে, একাধিক টানেল পড়ে কুমারঘাট যেতে। আমরা যাচ্ছিলাম দুই বন্ধু গল্প করতে করতে। খুব ভালো লাগছিল চারদিকের পরিবেশ। দেখতে পাচ্ছেন এখানে পাহাড় কেটে এবং পুড়িয়ে আবাদ করার জন্য, মাটি কাটার জন্য ব্যবহার করছে। আমরা ৯টা ৩০ মিনিট পৌঁছে গেলাম কুমারঘাট। রাজ্যের নির্বাচন চলায় ঊনকোটি যাওয়ার বাস আমরা পাইনি, তাই সিএনজি রিজার্ভ করে যাওয়ার চিন্তা করছিলাম। একটা কথা বলে রাখি, যারা সাথে অন্য ট্রাভেলার থাকবে শেয়ার করে যেতে পারবেন। আর একা যদি চান, আপনারা ৬০০ থেকে ৭০০ রুপির মধ্যে আপনারা গাড়ি পাবেন, রিজার্ভ করে নিলে ভালো। আমরা শেয়ার করে ম্যাজিক গাড়ি আছে, যে দেখতে পাচ্ছেন ম্যাজিক গাড়িতে এবং সিএনজিতে যাওয়া যায়। ভাড়া একই। ম্যাজিক গাড়িতে ১০ থেকে ১২ জন বসতে পারে, সিএনজিতে ইচ্ছে মতো নিতে পারবেন। আমরা এটা সিএনজি করে ৪ জন, শৌকত ভাই, ভাবি, আমি, আমার বন্ধু, সাথে আর ২ জনকে শেয়ার নিয়ে ৬৪০ রুপিতে আমরা ঊনকোটির উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে রাস্তায় চা বাগান, মনে হচ্ছিল যে সিলেট মৌলভীবাজার। যদিও এখান থেকে বেশি দূরে নয়, আমরা বর্ডার এলাকায়। সিলেট মৌলভীবাজারের যে ভৌগোলিক অবস্থানগত যে মিল, খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল সত্যি যে আমি মৌলভীবাজার বা সিলেটের কোথাও আছি, ঘুরছি। এত সুন্দর পরিবেশ দেখে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম ঊনকোটিতে। ঊনকোটি ঢুকতে কোনো ফ্রি লাগে না, তবে ফ্রি না লাগলেও রেজিস্ট্রেশন করে ঢুকতে হয়েছিল আমাদের। আমরা সে অবাক বিস্ময় ঊনকোটিতে আমরা পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঊনকোটির যেই ভাস্কর্যের সামনে। এই ঊনকোটির নাম ছিল আগে সুবাইকুম, এরপর কালের বিবর্তনে তার নাম হয়েছে ঊনকোটি। এবং এই ঊনকোটি নিয়ে এই অনেক লোকগাথা প্রচলিত আছে। এর মধ্যে ২টি লোকগাথা লোকজনের মুখে খুবই প্রচলিত, যেটি হলো ঊনকোটির নামটি এসেছে একবার মহাদেব সহ ১ কোটি দেবদেবী কাশীর উদ্দেশ্যে রওনা হন। সেই যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং মহাদেব। যাত্রা শুরু করতে ত্রিপুরার রঘুনন্দন পাহাড়ে যখন তারা পৌঁছান, তখন রাত নেমে গিয়েছিল। রঘুনন্দন পাহাড়ে পৌঁছানোর পর সবাই সিদ্ধান্ত নিলেন যে এখানেই রাত কাটাবেন, এবং পথশ্রমে ক্লান্ত হয়ে দেবদেবীরা সবাই ঘুমিয়ে পড়ছিলেন। সন্ধ্যায় মহাদেব দেবদেবীদের ডেকে বলেছিলেন যে সকালবেলা যে যাত্রার সময় সেটাই বলে দিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ে দেবদেবীরা কেউই ঘুম থেকে উঠতে পারেনি।
পথশ্রমে ক্লান্ত হয়ে সবাই ঘুমে আচ্ছন্ন। ফলত রুষ্ট হয়েছিলেন মহাদেব। বাধ্য হয়ে একাই কাশীর পথে রওনা দেন মহাদেব। তবে যাওয়ার আগে তিনি অভিশাপ দিয়ে যান যে এই নিদ্রারত সকল দেবদেবী যেন ওখানে পাথরের মূর্তিরূপে আজীবন বিরাজ করে। মহাকালের এই অভিশাপে সেই রঘুনন্দন পাহাড়ে আসা 1 কোটি দেবদেবীর মধ্যে 99,99,999টি দেবদেবী পরিণত হয়েছিলেন পাথরের মূর্তিতে। একমাত্র মহাদেবই সবাইকে ছেড়ে কাশীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছেন যে কালভৈরবীর মূর্তি, যার মুকুটি প্রায় 10 ফিট লম্বা। এ পাশে জটাধারী শিবের বিশাল আকার মূর্তি। চলুন আমরা ঘুরিয়ে ঊনকোটির বিভিন্ন অংশ দেখাই। আমরা ঊনকোটিতে এসে হঠাৎ করেই শ্যামল মাওলা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সাথে মহাভাবী ছিল। আর আমি প্রথমেই আমরা ইমিগ্রেশনে দেখা হয়েছে, উজন্ত প্যালেসে গেলাম, ওখানে দেখা হয়েছে। আর ঊনকোটিতে এসেও দৈবক্রমে দেখা হয়ে গেল শ্যামল মাওলা ভাইয়ের সাথে, তাই একটা সেলফি নিয়ে নিলাম। তো আমরা যেতে যেতে এই রঘুনন্দন পাহাড়ের বুকে লক্ষ লক্ষ দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছি। আমরা যখন এসেছিলাম তখন চৈত্র সংক্রান্তির প্রস্তুতি চলছিল। বিভিন্ন পুণ্যার্থীরা ঋষিদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিলেন, কেউ তিলক নিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন পাশে মূর্তির নিচে যে পূজার যে প্রস্তুতি, ওনারা পূজা করছিলেন। পুণ্যার্থীরা যারা আসেন সবাই এসে পুজো দেন, মানত করেন। আমরা যখন গিয়েছিলাম তখন থেকেই আস্তে আস্তে দেশি বিদেশি বিভিন্ন পর্যটকদের ভিড়ে মুখরিত হচ্ছিল রঘুনন্দনের পরিবেশ। আমরা কষ্ট করে একদম নিচে তাকিয়ে দেখেন, প্রায় 400 ফিট উপরে আমরা উঠছিলাম। ওটা আমাদের ঠিক হয়নি। দেখেন আমরা ওই দিক দিয়ে উঠলাম, পরবর্তীতে ওই পাশে নামবো। ওই যে এত খাড়া সিঁড়ি, আমাদের ওঠা একদমও ঠিক হয়নি। পেছন দিকে আপনারা দেখেন, এর পেছন দিকে একবার পড়ে গেলে বাঁচার সম্ভাবনা নেই। এটা বোকার মতো এত খাড়া সিঁড়িতে ওঠে ভিডিও করা একদম উচিত হয়নি আমার। তারপরেও আপনাদের সাথে শেয়ার করার জন্যে ভিডিওটা করেছিলাম, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম ভিডিওটা করা আমার জন্য খুবই বিপজ্জনক একটা কাজ ছিল, দুঃসাহসিক কাজ। এটা করা মোটেও অন্যায় হয়নি, ঠিক হয়নি আমার। হাঁপিয়ে গেছি, একদম হাঁপিয়ে গেছি। এখানে দেখেন পেছনে একবার নিচে নেমেছি এবং উপরে ওঠা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমার। জীবন মরণ সন্ধিক্ষণে আমরা এইভাবেই খাড়া পাহাড়ে উঠে চলে এসেছি রঘুনন্দনের উপরে। পাহাড়ের উঁচুতে বিশালাকার এক বটবৃক্ষের নিচে বসে আছেন ঋষি। পুণ্যার্থীরা মাথা ঠেকিয়ে প্রণাম করছেন, কেউ কেউ হাতে লাল শালু পড়ছে, কপালে নিচ্ছে তিলক। পাহাড়ি একের পর এক সিঁড়ি বেয়ে যে যত বেশি উপরে উঠতে পারবে তার পুণ্যের পাল্লা ততই ভারী হবে। দেখতে পাচ্ছেন এটা তালাবদ্ধ ঘর, যেখানে পাথরে খোদাই করা মূর্তি, অনেকগুলো মূর্তি রাখা। আমরা এই ঊনকোটি এই রক আর্ট থেকে উপরে সর্বোচ্চ চূড়ায় আমরা শিব মন্দির পেরিয়ে আরেকটা শিব মন্দিরে যাচ্ছি। ওখানে
আশা করছি এটাই এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া। হ্যাঁ, এবং আমরা সামনে আমাদের যে আরেকটা শিব মন্দির আছে সেটা দেখতে যাব, এর পথে হাঁটছি। সো টায়ার্ড, মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি, আর পারছি না। আর এতটা এখানে আসলে পানি, জলের বোতল, পানির বোতল নিয়ে আসবে। হ্যাঁ, এটা তো বলার অপেক্ষা রাখে না। পানির বোতল নিয়ে উঠিনি। আমরা ভুল করে চিন্তা করলাম ক্যারি করবো হয়তো দূর, কিন্তু এতটা মানে আমাদের পিপাসা এতটা বেড়ে যাবে আমরা বুঝতে পারি নাই, বা এতটা উপরে উঠবো অনাকাঙ্ক্ষিত। যাক, এই যে অবশ্যই এখানে আসার সময় আমি মনে করি এক আসার চেয়ে সাথে কাউকে নিয়ে আসবেন, এবং অবশ্যই জলের বোতল যেন পাশে সাথে থাকে। আমার এই ফ্রেন্ডকে কষ্ট করে টেনে টেনে উঠাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছে ও বেশি আমার চেয়ে, কারণ দেখতেই পাচ্ছেন আমার চেয়ে ওর পজিশনটা কেমন। হ্যাঁ, আসো 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 দোস্ত, আসো আসো। শাল, সেগুন আর দেবদারু অসংখ্য নাম না জানা অরণ্যে ছাওয়া এই শৈব তীর্থ। পুরো পাহাড়টাই যেন একটা ভাস্কর্যময়। আমরা দেখতে পাচ্ছি এখানে শিবলিঙ্গ রয়েছে। এখানে শিবলিঙ্গটি দেখে মনে হচ্ছে সেখানে অনেক পৌরাণিক কোনো ছিল, শিব মন্দির ছিল। পাশে দেখতে পাচ্ছেন আরেকটি ছোট্ট শিবলিঙ্গ। আমরা এখন এই পাশে উঠে যাচ্ছি, যদিও ওই পাশে যাওয়া নিষেধ। তারপরে যে ঊনকোটির মূল যেই ভাস্কর্য আছে, এটা ঠিক পেছনের অংশটা আপনাদের দেখাচ্ছি। পেছনে প্রায় 400-450 ফিট উপরে, ওই পাশে ওখান থেকে পেছন দিক থেকে নিচে যে দর্শনার্থীরা যেন আসতে পারে রাস্তা করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বটের শিখরে লাল সুতা দিয়ে বাঁধা। বিভিন্ন পূজারী দর্শনার্থী যারা আসেন এখানে, তাদের মনোবাসনা পূর্ণ করার জন্যেই সেই বটবৃক্ষের শিকড়ে লাল শালও, বিভিন্ন ধরনের লাল শালও বেঁধে রাখে, এবং তাদের মনোবাসনা যখন পূর্ণ হয় তখনই এসে সেখানে পুজো দিয়ে বাঁধগুলো খুলে নেয়। হ্যাঁ, এভাবেই প্রতিদিন হাজারো পুণ্যার্থী এখানে এসে পুজো দেয়। ঊনকোটি নাম নিয়ে যে প্রচলিত দ্বিতীয় কাহিনীটা আছে সেটি হলো কালু কামারকে নিয়ে। তিনি ছিলেন শিব পার্বতীর এক বড় ভক্ত। যুবক বয়সেই সংসার ছেড়ে রঘুনন্দন পাহাড়ে বসে শিব পার্বতী তপস্যা শুরু করেন। শিব পার্বতীর এই ভক্তের খুব ইচ্ছা ছিল সে তার আরাধ্য ভগবানের সঙ্গে কৈলাসে যেন থাকে। কালু কুমারের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দেখা দেন ভগবান শিব ও মাতা পার্বতী। সঙ্গে সঙ্গেই কালু কৈলাসে থাকার আবদার ধরে। মাতা পার্বতীও সে ব্যাপারে সম্মতি দেন, কিন্তু বেঁকে বসেন মহাদেব। ভক্ত যত বড়ই হোক না কেন, মর্ত্যলোকের বাসিন্দাকে তো আর কৈলাসে থাকার অনুমতি দেওয়া যায় না, তাই তিনি রাজি হননি। শেষ পর্যন্ত মাতা পার্বতী মহাদেবকে অনুরোধ করেন কৈলাসে থাকতে দেওয়ার জন্যে। এরপর কালু কামারকে মহাদেব শর্ত দেন যে তার ইচ্ছে পূরণ হবে যদি এক রাতের মধ্যে 1 কোটি দেবদেবীর মূর্তি তৈরি করতে পারে। মন প্রাণ দিয়ে সেই সন্ধ্যায় রঘুনন্দন পাহাড়ের পাথর কাটতে শুরু করেন কালু। কেটে যাচ্ছিল প্রহর। কালুর ছিনি হাতুড়ির আঘাতে রঘুনন্দন পাহাড়ের গায়ে ফুটে উঠেছিল ভগবান শিব, মাতা পার্বতী সহ বিভিন্ন অপূর্ব সুন্দর ভাস্কর্য। তবে মহাদেবের মায়াই হোক আর ক্লান্তির কারণে হোক, কালু ঘুমিয়ে পড়েছিল। আর পরদিন সকালবেলা মহাদেব গুনে গুনে দেখে 1 কোটির চেয়ে 1টি মূর্তি করতে পারলেই কালুর কৈলাসে যাওয়া নিশ্চিত ছিল। তো 1 কোটির চাইতে কম মূর্তি তৈরি করেছিল, সেই থেকে 19 কোটি, মানে 1 কোটির চেয়ে কম। অবাক করার মতো সেই অপূর্ব সুন্দর শিল্পশৈলী তৈরি করা কালু কামারের সমাজ ইতিহাসে কোনো উল্লেখ, কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। তবে কোনো কাল্পনিক চরিত্র নিয়েও তার দ্বন্দ্ব রয়েছে। ঐতিহাসিকদের মতে ঊনকোটির এই ভাস্কর্যগুলো 8ম ও 9ম শতকে তৈরি। সেই সময় ত্রিপুরা শাসক ছিলেন হিন্দু রাজারা, তারা শৈব ছিল, সুতরাং হতেই পারে শিল্পকর্মটি তারা তৈরি করেছেন। যেভাবে হোক, ঊনকোটির যেই শিল্পকর্ম তা যে বিস্ময়কর তা অস্বীকার করা যায় না।
আমরা ঊনকোটি থেকে ফিরে কৈলাসহরে ব্যাক করলাম এবং কৈলাসহর থেকে গাড়ি নিয়ে সাথে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শৌকত ভাই, এই আমার ভাবি এবং এই যে কিশোর দা, পেছনে আছে আমার প্রাণপ্রিয় বন্ধু প্রশান্ত। আমরা এখন যাচ্ছি কুমারঘাটের উদ্দেশ্যে। আজকে আমাদের সেই ঊনকোটি ভ্রমণ এখানেই শেষ, আমরা ফিরে যাচ্ছি কুমারঘাট। যথেষ্ট পিছিয়ে থাকা ত্রিপুরাতেও দেখেন দুজন মহিলা আমাদেরকে গ্যাস দিচ্ছিলেন। আমরা সিএনজি স্টেশনে দাঁড়ালাম, তারা কতটা এগিয়ে, দুজনেই মহিলা কর্মচারী। আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে আমরা ফিরে আসিনি, অন্য একটা রাস্তায়। রাস্তাটা অনেক সুন্দর, আগের যে রাস্তায় গিয়েছিলাম সেটা ভাঙা ছিল। চা বাগান এবং পাহাড় কেটে সুন্দর মনোরম রাস্তা দেখে মুগ্ধ হচ্ছিলাম। চমৎকার ভ্রমণ ছিল আমাদের। রাস্তায় যেতে যেতে ভাবছি যে বনের গভীর অরণ্যকে ভেদ করে রঘুনন্দনের বুকে অসম্ভব সুন্দর শিল্পকর্ম নিয়ে যে বেঁচে আছে ঊনকোটি। দুর্ভাগ্যের বিষয় যে 130 কোটি মানুষের দেশে 99% মানুষই জানে না যে ভারতের অন্যতম শ্রেষ্ঠ রক আর্ট গ্যালারি হলো ঊনকোটি। ঊনকোটি আমাদের মুগ্ধ করেছে। তাই ত্রিপুরার আরও অন্য যে ভ্রমণ স্পট আছে সেটা নিয়ে হাজির হব আমাদের 4র্থ পর্বে। সঙ্গে থাকুন, ধন্যবাদ।